আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। স্বাগত জানাচ্ছি সকলকেই আমাদের ক্লাস 9-10 বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চ্যাপ্টার 2 এর দ্বিতীয় ক্লাসে। প্রথম ক্লাসে আমরা কিন্তু ইতোমধ্যে স্বাধীনতা যুদ্ধের পেছনে কোন কোন মানুষের কেমন অবদান ছিল, কিংবা কোন রাজনৈতিক দলের কেমন অবদান ছিল, কিংবা কোন কোন পেশা শ্রেণীর মানুষের অবদান ছিল, এবং সর্বোপরি আমাদের মহান মুক্তিযুদ্ধের যে একটা তাৎপর্য, সেই তাৎপর্যটা আমরা এখানে লক্ষ্য করেছি। এখন আমরা আলোচনা করব যুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠনের যে একটা প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়াটা কিভাবে আমাদের সম্পন্ন হয়েছে, কিংবা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সরকার ছিলেন, সেই সরকার কিভাবে এই বিষয়গুলোকে ট্যাকেল দিয়েছে বা কিভাবে এইগুলোকে নিয়ন্ত্রণ করেছে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আমি তোমাদের সাথে রয়েছি নাজমুল করিম অর্ণ, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে, এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। চলো শুরু করে যাওয়া যাক। স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর শাসনামল এবং পরবর্তী ঘটনাবলী লক্ষ্য করি। 1971-এর 16 ডিসেম্বরে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এটা আমরা কিন্তু প্রথমেই দেখেছি, প্রথম ক্লাসেই, ঠিক না? কত হাজার সেনাবাহিনীর বা সেনা সদস্যের আত্মসমর্পণ ছিল সেখানে? 93,000 সেনা সদস্যের আত্মসমর্পণের উপর দিয়ে কিন্তু আমরা বিজয় অর্জন করেছি। 22 ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার অর্থাৎ বাংলাদেশ সরকারের অপর নাম মুজিবনগর সরকার। আমি ফার্স্ট ক্লাসেও কিন্তু তোমাদের এটা বলেছি। তোমরা যখন ফার্স্ট ক্লাসটা মনোযোগ দিয়ে না করো তাহলে কিন্তু তোমাদের জন্য এটা নতুন লাগবে। যারা কিনা প্রথম চ্যাপ্টার এবং ফার্স্ট ক্লাসটা দ্বিতীয় অধ্যায়ের মনোযোগ দিয়ে করেছে তাদের জন্য কিন্তু এগুলো খুবই সহজ। 1971 সালে 10ই এপ্রিলে স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী দেশ পরিচালিত হতে থাকে। 71-এর 10ই এপ্রিল যে স্বাধীনতা ঘোষণা দিয়েছে সেই অনুযায়ী চলতে থাকে, এবং 1972-এর 10ই জানুয়ারি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন এবং সরকার প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন। দেখো, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 10ই জানুয়ারি। কত তারিখে? 10ই জানুয়ারিতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ঠিক আছে, ওকে। পরবর্তী দেখতে পাচ্ছি আমরা 1975 সালের 15ই আগস্ট স্বাধীনতা বিরোধী অপশক্তি চক্রান্তে কতিপয় বিপদগামী সামরিক কর্মকর্তার অভ্যুত্থানে বিদেশে অবস্থানরত দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা ব্যতীত পরিবারের সকল সদস্য স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। অর্থাৎ আমাদের জাতির পিতাকে, স্বাধীনতার যিনি মহান স্থপতি, এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জাতির পিতা, উনাকে 1975-এর 15ই আগস্টে খুব নৃশংসভাবে হত্যা করা হয়। ঠিক আছে, এখন আমরা পরবর্তীতে দেখব যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠন প্রক্রিয়া, যেটি তোমাদের বললাম আমি, যে আমাদের মুক্তিযুদ্ধের পরে কিন্তু পাকিস্তানিদের অত্যাচার, ধ্বংসলীলা, যেগুলো হত্যাযজ্ঞ চালিয়েছিল, সবকিছু বিবেচনা করলে আমাদের দেশ তখন ছিল একটি কি শ্মশান ক্ষেত্র বানিয়ে দিয়েছিল পাকিস্তানিরা আমাদের দেশকে। পরবর্তীতে সেই শ্মশানকে ফুলের বাগান তৈরি করার জন্য বঙ্গবন্ধু এবং তার সরকার যে সকল ব্যবস্থা বা পদক্ষেপ নিয়েছে, সকল মিলিয়ে একটা যুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠনের প্রক্রিয়া চালু হয়েছিল। বাংলাদেশ যখন স্বাধীন হয় চারিদিকে ছিল স্বজন হারানোর বেদনা, কান্না, হাহাকার, যেটি আমি কি বললাম যে শ্মশান বানিয়ে দিয়েছে। ঠিক আছে, তো রাষ্ট্রীয় কোষাগারও কি ছিল? অর্থশূন্য ছিল, সমুদ্র বন্দর ছিল বিধ্বস্ত, নৌবন্দর বিধ্বস্ত, কলকারখানা বিধ্বস্ত, সব কিছুই ছিল বিধ্বস্ত, মানে কিচ্ছু ছিল না। ঠিক আছে, সেই 30 লাখ শহীদ রক্তের বিনিময়ে তাদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশে 1 কোটি শরণার্থী পুনর্বাসন, গ্রামগঞ্জের লাখ লাখ ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণ, সর্বোপরি 7.5 কোটি মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের চাহিদা পূরণ, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ছিল সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশের জন্য বড় একটা চ্যালেঞ্জ ছিল, যে সব কিছু কিভাবে সামলিয়ে উতরিয়ে নিবে। ঠিক আছে, ওকে। আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিছু চিত্র। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে বাংলাদেশের কিছু চুক্তি হয়েছিল, বা বঙ্গবন্ধু নিজেও অংশগ্রহণ করেছিল দেশ পুনর্গঠন কার্যক্রমে। পরবর্তীতে দেখছি জাতিসংঘে বাংলা ভাষায় প্রথম ভাষণ দিয়েছিল 74-এর দিকে, বৃক্ষরোপণ কর্মসূচি, মানে এক এক করে দেশ পুনর্গঠনের জন্য কি কি দরকার আমাদের সবকিছু কিন্তু করা হয়েছিল বঙ্গবন্ধুর আমলে বা বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণে। ঠিক আছে, পরবর্তী যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের দায়িত্ব নিয়েই শুরু হয় শেখ মুজিবুর রহমানের শাসনামল। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের মতো কঠিন দায়িত্ব ছাড়াও 72 থেকে 75 পর্যন্ত বঙ্গবন্ধু শাসনামলের উল্লেখযোগ্য অর্জনগুলো কি দেখি। নতুন সংবিধান প্রণয়ন কার্যকর করা, অবশ্যই একটা দেশ পরিচালনার জন্য অবশ্যই একটা কনস্টিটিউশন দরকার, অর্থাৎ একটা সংবিধান অবশ্যই দরকার। ঠিক আছে, দেশ পরিচালনার জন্য একটা সংবিধান মাস্ট দরকার, যেটি কিনা 72-এর 11ই জানুয়ারি, মানে 10 জানুয়ারিতে দেশে আসার পরের দিনেই উনি রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন, এবং 10ই এপ্রিল
গণপরিষদের প্রথম অধিবেশনে 34 সদস্য বিশিষ্ট 34 সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় এবং কমিটি 12 অক্টোবর খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদে প্রকাশ করে। ঠিক আছে, কত অক্টোবরে? 12 অক্টোবরে। এবং 4 নভেম্বর উক্ত সংবিধান গণপরিষদে গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972-এ, আই রিপিট 16 ডিসেম্বর 1972, ভুল করবে না কিন্তু, 71 কিন্তু দেওয়া যাবে না, 1972-এর 16 ডিসেম্বরে এই সংবিধানটি বলবৎ হয়, তার মানে কি কার্যকর করা হয়। এবং সংবিধান দিবস কবে বলা হচ্ছে? 4 নভেম্বর। তাহলে 4 নভেম্বর হচ্ছে সংবিধান দিবস। এটা অবশ্যই আপনারা সবাই মাথায় রাখবেন। বুঝতে পারছো তোমরা যে সংবিধান দিবস তাহলে কবে? সংবিধান দিবস বলা হচ্ছে 4 নভেম্বরকে। ওকে, এবং এটি কার্যকর কবে থেকে হয়? এটি কার্যকর হয় 1972-এর 16 ডিসেম্বর। এটি কার্যকর হয় 1972-এর 16 ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়। 71 কিন্তু না, আবারও বলছি। সংবিধানের মূলনীতি হলো কি? সংবিধানের মূলনীতিগুলো হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এগুলো হলো আমাদের সংবিধানের মূলনীতি। সংবিধানের সর্বজনীন ভোটাধিকার, মৌলিক অধিকার, ন্যায় বিচার সহ জনগণের সকল রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অধিকার স্বীকৃত হয়। অর্থাৎ আমাদের যে সংবিধান A to Z দেশ পরিচালনার জন্য কি কি দরকার, ওই 153টা অনুচ্ছেদে স্পষ্ট রূপে সেগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, পরবর্তী দেখব গণপরিষদ। 1972 সালে 23 মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশ গণপরিষদ নামে একটি আদেশ জারি করেন। এই আদেশ বলে 70-এর নির্বাচনে জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যগণ পরিষদের সদস্য বলে পরিগণিত হন। 72 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন দেশের জন্য প্রয়োজনীয় আইন কানুন পাস ও কার্যকর করা সম্ভব হয়। বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা এটি হচ্ছে অতীব একটি তাৎপর্যমূলক একটি ঘটনা। ঠিক আছে, পরিত্যক্ত কারখানার জাতীয়করণ। দেখো, স্বাধীনতার পর আদমজি সহ বিভিন্ন কলকারখানা পাকিস্তানি অবাঙালিরা কি করেছে, শিল্পপতিরা বাংলাদেশ ত্যাগ করলে বঙ্গবন্ধু সরকার 1972 সালে সেগুলো রাষ্ট্রীয় মালিকানায় এনে বাংলাদেশের সম্পদে পরিণত করেন এবং কারখানা জাতীয়করণের ফলে শ্রমিকরা রাষ্ট্রীয় সম্মানজনক অবস্থানে চলে আসেন। অর্থাৎ যখন দেশে স্বাধীন হওয়ার পর সেই কারখানাগুলোর অবাঙালি যারা ছিল তারা শিল্পপতিরা দেশ ছেড়ে চলে যান, তাই না? তন্দ্রা পাকিস্তান ছিল না, এখানে চলে যান এবং তাদের যে কারখানাগুলো ছিল সকল কারখানাগুলোকে জাতীয়করণ করা হয়, মানে সরকারের কাছে সরকারিত্ব করা হয় এবং সরকার করার তাদের কাছ থেকে নেওয়ার ফলে রাষ্ট্রীয় মালিকানা করার ফলে শ্রমিকগুলোও কি একটা রাষ্ট্রীয় সম্মানজনক অবস্থানে চলে আসে। পরবর্তী দেখছি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ। লক্ষ্য করি, পাকিস্তান আমলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষকগণ সরকারের কাছ থেকে যত সামান্য বেতন ভাতা পেতেন। বঙ্গবন্ধু প্রায় 38,000 প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। কত? 38,000। এর মাধ্যমে রাষ্ট্র প্রাথমিক শিক্ষার দায়িত্ব গ্রহণ করে। নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটি। সরকার বঙ্গবন্ধু সরকার 1972 সালে বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর কুদরতে খুদাকে প্রধান করে একটি শিক্ষা কমিশন গঠন করে। এই কমিটি 1974 সালে একটি গণমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষানীতির রূপরেখা উপস্থাপন করে। এভাবে বঙ্গবন্ধু সরকার দেশের জন্য যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। রিলিফ প্রদান ও রেশনিং প্রথা। 1972 সালে বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত পরিবার ও মানুষজনকে বিদেশ থেকে প্রাপ্ত কম্বল, খাদ্যদ্রব্য, অর্থ সাহায্য বন্টন করেন। এছাড়া শহর গ্রাম পর্যায়ে ব্যাপকভাবে ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্য, বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করার জন্য রেশনিং ব্যবস্থা চালু করেন। অর্থাৎ বঙ্গবন্ধু মোটামুটি সবাইকে, সকল স্তরের মানুষকে যত সম্ভব, যতটা পারা যায় সাহায্য সহযোগিতা করে গিয়েছিলেন। মানে আমাদের দেশে যে একটা অভাব ছিল, এই অভাবগুলো কিভাবে কাটানো যায় সে একটা পদক্ষেপ কিন্তু বঙ্গবন্ধু সরকার ইতোমধ্যে নিয়েছিলেন। আমরা সেগুলো পড়লাম এতক্ষণ ধরে। ওকে, আরো দেখি 1973 সালের সাধারণ নির্বাচন। 1973 সালের 7ই মার্চ বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু নেতৃত্বে দ্বিতীয় মেয়াদের সরকার গঠিত হয়। বাংলাদেশে গণতন্ত্রের ইতিহাসে নির্বাচনের গুরুত্ব হচ্ছে অনেক। ঠিক আছে, 1973-এর যে 7ই মার্চের প্রথম নির্বাচন বাংলাদেশে, সেটি জয়লাভ করে কে? বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। ওকে, পরবর্তীতে যাব নতুন অর্থনৈতিক পাঠশালা পরিকল্পনা। দেখো, বঙ্গবন্ধু সরকার দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য একটি পরিকল্পনা কমিশন গঠন করে এবং প্রণীত হয় যে পঞ্চবার্ষিক পরিকল্পনা। অর্থাৎ পঞ্চবার্ষিক পরিকল্পনাকে 5 বছর দীর্ঘ মেয়াদী একটি পরিকল্পনা। কমিশনের সুপারিশ মোতাবেক বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য ব্যবসা বাণিজ্য, শিল্প, কৃষি সহ বিভিন্ন খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেন এবং 1972 সাল পর্যন্ত বকেয়া সুদ সহ কৃষি জমির খাজনা মওকুফ করে দেওয়া হয়। 1972 সাল পর্যন্ত বকেয়া সুদ সহ যে কৃষি জমিগুলোর খাজনা ছিল সেগুলো কি করে দেওয়া হয়? মওকুফ করে দেওয়া হয়। অর্থাৎ 72-এর পর থেকে সেগুলো আবার খাজনা নেওয়া শুরু হয়, কিন্তু আগে যেগুলো ছিল সেগুলো কিন্তু কি করছে? মওকুফ করছে, মানে মাফ করে দিয়েছে। ঠিক আছে, বুঝতে হবে বিষয়টা। পরবর্তী দেখি
শোষণহীন সমাজ গঠনের লক্ষ্যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি। লক্ষ্য করো সবাই যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি কেন করা হয়েছিল? শোষণমুক্ত একটি সমাজ গঠনের লক্ষ্যে। মুক্তিযুদ্ধের সীমাহীন ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশ যখন ব্যস্ত, তখন আন্তর্জাতিক বাজারে খাদ্য তেলের মূল্য বৃদ্ধি পায়। 73-74 সালে কি হয়েছে? 73-74 সালে বন্যায় দেশে খাদ্য উৎপাদন দারুণভাবে ব্যাহত হয়। এসবের ফলে দেশে খাদ্য সংকট সৃষ্টি হয়। সর্বোপরি দেশের অভ্যন্তরে মজুতদার, দুর্নীতিবাজ এবং ষড়যন্ত্রকারী গোষ্ঠী তৎপর হতে থাকে। বঙ্গবন্ধু সরকার জনগণের অর্থনৈতিক মুক্তি এবং শোষণহীন সমাজ গঠনের লক্ষ্যে আওয়ামী লীগ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন দল নিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল গঠন করে। কি করেছে? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল গঠন করে। গণমানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দেশের আর্থসামাজিক রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গবন্ধু নতুন একটি ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেন। অর্থাৎ এইটিকে জাতির পিতার দ্বিতীয় বিপ্লব বলে অভিহিত করা হচ্ছে। এই যে বাকশাল গঠন করা হয়েছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, অর্থাৎ এখানে একটি বিষয় উল্লেখ করার মতো, সেটি হলো যে আমাদের দেশে যত ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছিল পাকিস্তানিরা, তখন আমরা কি যুদ্ধের পর স্বাধীন হওয়ার পর অর্থাৎ বিজয় অর্জন করার পরে আমরা দেশ পুনর্গঠনের কিন্তু প্রক্রিয়া শুরু করি বা পদক্ষেপ নেওয়া শুরু করি। ঠিক তখনই কি হয়? ঠিক তখনই আমরা দেখতে পাই যে হঠাৎ করে বিশ্ববাজারে কিসের দাম বৃদ্ধি পেয়ে যায়? হচ্ছে তেলের বা খাদ্যদ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পায়। এবং 73-74 যে আমাদের বন্যাটা হয়েছিল, সেই বন্যাতেও কিন্তু খাদ্যদ্রব্য উৎপাদন বহুলাংশে কি হয়? ব্যাহত হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি ওভারঅল একটা আমাদের বিশাল সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আমাদের। তখন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একটা বাকশাল গঠন করেছিলেন, যাতে তৃণমূল পর্যায়ে শ্রমিক বা কৃষকদের একটা উপকার করা যায়। ঠিক আছে, এবং এটিকে নাম দেওয়া হচ্ছে দ্বিতীয় বিপ্লব। সবাই বুঝতে পেরেছো যে দ্বিতীয় বিপ্লব কোনটিকে বলা হচ্ছে? ওকে, পরবর্তীতে যাচ্ছি পররাষ্ট্রনীতি। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে 72-এর 10 জানুয়ারি ঢাকায় পদার্পণ করে বঙ্গবন্ধু বলেন, বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে, কারো প্রতি বৈরী আচরণ সমর্থন করে না। ঠিক আছে, যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, পড়েছো না তোমরা কথাটা? ওই কথাটাই কিন্তু এখানে বলেছে। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই যে মাত্র যেটা বললাম, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। এই নীতির ভিত্তিতে বাংলাদেশের পররাষ্ট্র নির্ধারিত হবে এবং পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে। তিনি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান এবং পুনর্গঠনে সহযোগিতা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেন। ফলে স্বল্প সময়ের মধ্যে 140টি দেশ, স্বল্প সময়ের মধ্যে কত? 140টি দেশ বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে। ঠিক আছে, 140টি দেশ কি করে? বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে। সোভিয়েত ইউনিয়ন চট্টগ্রাম বন্দরকে মাইন মুক্ত করা সহ, দেখো সোভিয়েত ইউনিয়ন কি করে? চট্টগ্রাম বন্দরকে মাইন মুক্ত, মাইন কি মানে হচ্ছে যে মিসাইল, ঠিক আছে, বোম মাটির নিচে যেটা পুঁতা থাকে, করা সহ নানাভাবে সহযোগিতার হাত সম্প্রসারণ করে এবং অন্যান্য বন্ধুভাবাপন্ন দেশ ও খাদ্যদ্রব্য ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসতে থাকে। দেখো, যেহেতু পররাষ্ট্রনীতিটা হচ্ছে আমাদের এতটাই ভালো ছিল যে আমরা কারোর সাথে শত্রুতা করব না, সবার সাথে আমাদের বন্ধুভাবাপন্ন সম্পর্ক থাকবে। এই পররাষ্ট্রনীতি থাকার কারণে অল্প সময়ের মধ্যে 140টা দেশ আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। বুঝতে পারতেছো? এবং পরবর্তীতে কি দেখা যাচ্ছে যে আমাদের সোভিয়েত ইউনিয়ন সহ অনেক দেশ আমাদেরকে নানানভাবে সাহায্য করেছে। তাই একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে জীবনে কারোর সাথে শত্রুতা করার কোনো দরকার নেই ভাই। তুমি তো সবার বন্ধু হিসেবে থাকো, এটাই ঠিক আছে, তোমার কোনো ক্ষতি হবে না। পরবর্তীতে যাচ্ছি ভারতীয় মিত্রবাহিনীর ফেরত যাওয়া। দেখো এখানে এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট আমার টাস্ক। আমার মনে হয় বঙ্গবন্ধু সরকারের আমলে ব্যক্তিগত মতামত আমার, যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ উনি করেছেন। বাংলাদেশের মুক্তি হতে ভারতের সেনাবাহিনী মিত্রবাহিনী হিসেবে অংশগ্রহণ করেন। তাহলে ভারতের সেনাবাহিনী কি হিসেবে অংশগ্রহণ করেছিল? মিত্রবাহিনী হিসেবে। এবং পাকিস্তানি বাহিনীকে পরাজিত করার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদান অবিস্মরণীয়। ভারতীয় বাহিনীর উপস্থিতি নিয়ে দেশি বিদেশি বিভিন্ন মহলকে অপপ্রচারের সুযোগ না দিয়ে বঙ্গবন্ধু ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর সরকারকে মিত্রবাহিনীর সদস্যদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ করেন। 1972 সালের মার্চ মাসেই কি করেছিল? মিত্রবাহিনী বাংলাদেশ ছেড়ে ভারতে ফিরে যায়। বিশ্ব ইতিহাসে বিদেশি সৈন্যদের এত দ্রুত স্বদেশে ফিরে যাওয়ার নজির হচ্ছে বিরল। এতে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি কি হয়? উজ্জ্বল হয়। অর্থাৎ ভারত আমাদেরকে যুদ্ধে সাহায্য করেছে, আমরা সেটা জানি, আমরা সেটা মানি। কিন্তু পরবর্তী কার্যক্রম কি হয়েছিল? যে সাহায্য করার পরেও ভারতের সৈন্যরা বাংলাদেশে ছিল। বঙ্গবন্ধু তখন দূরদর্শিতার চিন্তা করে বা কথাটা ভেবে তিনি কি করেছেন? যে তাদেরকে মার্চ মাসে 72 মার্চ মাসে তাদেরকে আবার ভারতে ফেরত পাঠিয়েছেন। এই যে স্বদেশ কি বলেছে যে অন্য দেশের সেনাবাহিনী এত দ্রুত স্বদেশে ফিরে যাবে, এটা হচ্ছে পুরো পৃথিবীতে বিরল ছিল। এর আগে কোথাও এরকম হয়নি, যেটি বাংলাদেশে হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ, লক্ষ্য করো 72 সালে বাংলাদেশের ব্রিটিশ কমনওয়েলথ এবং 74-এর 17 সেপ্টেম্বরে জাতিসংঘের সদস্যপদ লাভ করে কে? বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলায় প্রথম ভাষণ দেয়। দেখো, বাংলাদেশের প্রথম কোনো মানুষ যিনি কিনা সাধারণ অধিবেশনে জাতিসংঘের বাংলায় ভাষণ দেন, তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এছাড়া বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনের এবং ওআইসির সদস্য পদ লাভ করেন।
বিশ্বশান্তি পরিষদ বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে। কোন পদকে? জুলিও কুরি শান্তি পদকে। বঙ্গবন্ধুর সময় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের মর্যাদা লাভ করে। যুদ্ধবিধ্বস্ত একটি সদ্য স্বাধীন রাষ্ট্রের হাল ধরতে গিয়ে বঙ্গবন্ধু নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। এর মধ্যেও স্বল্প সময়ে সরকারের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্যমূলক সাফল্য অর্জন করতে সক্ষম হয়। ঠিক আছে, ওকে। এখন আমরা আসবো 1972 সালের সংবিধান প্রণয়ন পটভূমি। যেটি আমি বললাম, সংবিধান অর্থ কি? সংবিধান অর্থ হচ্ছে যে দেশকে পরিচালনার জন্য বিধিবিধান, দেশকে পরিচালনার জন্য বিধিবিধান যে বলা হয় বা করা হয়েছে সেটি হলো কি আমার সংবিধানের সংবিধান। ঠিক আছে, সেটি হচ্ছে আমার সংবিধান। ওকে, অলরাইট। সংবিধান প্রণয়ন যে হয়েছিল, প্রণয়নটার পটভূমিটা আমরা দেখবো যে প্রেক্ষাপটটা কি ছিল প্রণয়নের জন্য। ওকে, সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ দলিল, অবশ্যই, এবং পবিত্র সংবিধান সর্বোচ্চ দলিল। সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের উদ্দেশ্য, আদর্শ, লক্ষ্য প্রতিফলিত হয়। 1972 সালের 11ই জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন, এতে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। কি করা হয়? সংসদীয় সরকার ব্যবস্থা, মানে বর্তমানে আমাদের দেশে যেটি আছে পার্লামেন্ট। ওকে, অস্থায়ী সংবিধান আদেশের বিভিন্ন দিক হলো, এই আদেশ বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ, এইটি অবিলম্বে বলবৎ হবে, এটি সমগ্র বাংলাদেশের প্রযোজ্য হবে। বাংলাদেশের জন্য একটি সংবিধান রচনার উদ্দেশ্য একটি গণপরিষদে গঠিত হবে এবং দেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার থাকবে। কোন পরিষদ শাসিত সরকার? মন্ত্রিপরিষদ শাসিত সরকার থাকবে। প্রধানমন্ত্রী হবেন সরকার প্রধান, রাষ্ট্রপতি হবেন কি? রাষ্ট্রের প্রধান, যেটি আমরা বর্তমানে দেখি। একটি সংবিধান প্রণয়ন করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 23শে মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ নামে একটি আদেশ জারি করেন এবং এই আদেশ অনুসারে 1970 সালের নির্বাচনে প্রাদেশিক জাতীয় পরিষদে নির্বাচিত যেসব প্রতিনিধি ছিল তারা গণপরিষদের সদস্য হবেন। সংবিধান প্রণয়ন করাই হবে এই গণপরিষদের কি মূল লক্ষ্য। অর্থাৎ এই গণপরিষদ ছিল যতদিন না পর্যন্ত সংবিধান রচিত হচ্ছে বা রচনা করা হচ্ছে। 1972 সালের 10ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, 72 কত এপ্রিল? 10ই এপ্রিল প্রথম অধিবেশনে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ও 34 সদস্য বিশিষ্ট, কয় সদস্য বিশিষ্ট? 34 সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। একজন নারী সদস্য এই কমিটিতে অন্তর্ভুক্ত হন, তার নাম হচ্ছে রাজিয়া সুলতানা। ঠিক আছে, ওকে। ন্যাপ মোজাফফর সুরঞ্জিত সেনগুপ্ত পরবর্তী সময় আওয়ামী লীগ নেতা, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। ইনি ছিলেন একমাত্র 34 জনের মধ্যে একমাত্র বিরোধী দলের নেতা। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি দেশের বিভিন্ন সংগঠন এবং আগ্রহী ব্যক্তিগণের কাছ থেকে সংবিধান সম্পর্কে প্রস্তাব আহ্বান করেন। 72 সালের 12ই অক্টোবরে দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে পেশ করা হয় এবং 4 নভেম্বর কি করে এই বাংলাদেশ সংবিধান গৃহীত হয় এই গণপরিষদে। বাংলাদেশ সংবিধান 4 নভেম্বরে গৃহীত হয় এবং 16 ডিসেম্বরে বিজয় দিবসে তা কিন্তু কার্যকর করা হয়। 1972 সালের 16 ডিসেম্বরে, কিন্তু 71-এর না। কেমন? গণপরিষদের সংবিধানের উপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু বলেন, এই সংবিধান শহীদদের রক্তে লিখিত সংবিধান, এই সংবিধান সমগ্র জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্তির প্রতীক হয়ে বেঁচে থাকবে। এখানে উল্লেখ হচ্ছে পাকিস্তানের সংবিধান প্রণয়ন করতে সময় লেগেছে প্রায় 9 বছর, ভারতের লেগেছে প্রায় 3 বছর, কিন্তু বঙ্গবন্ধু সরকার মাত্র 10 মাসে, মাত্র 10 মাসে বাংলাদেশকে একটি সংবিধান উপহার দিতে সক্ষম হন। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় জাতির জনকের এটি একটি অনেক অসাধারণ অবদান। পরবর্তী দেখি 72-এর সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি কি, আমরা চলে যাব। 72-এর সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে যেটি হচ্ছে কি, এটি একটি লিখিত সংবিধান, 1 নম্বর বৈশিষ্ট্য। এই সংবিধানটি দুষ্পরিবর্তনীয়, রিজিড, 2 নম্বর বৈশিষ্ট্য। এই সংবিধানের রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি বিদ্যমান, জাতীয়তাবাদ 1, গণতন্ত্র 2, সমাজতন্ত্র 3, ধর্মনিরপেক্ষতা লিপিবদ্ধ রয়েছে। এগুলোকে রাষ্ট্রের মূল স্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়। মানুষের মৌলিক প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি মেটানোর দায়িত্ব রাষ্ট্রের উপর কি হয়? অর্পিত হয়। সাধারণ মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ এই সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। কি বলেছে সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কোনটা? সেটি হলো সাধারণ মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ।
দেখো সংবিধানে কিন্তু আমাদের হচ্ছে যে মৌলিক অধিকারের কথা বলা আছে 27 থেকে 44 পর্যন্ত, অর্থাৎ 18টা সংবিধানের কথা, 18টা মৌলিক অধিকারের কথা আমাদের সংবিধানে কিন্তু বলা রয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মৌলিক অধিকার সংরক্ষণের দায়িত্বটা বা সংরক্ষণ করা এই সংবিধানের কি বলা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। জীবন ধারণের অধিকার, চলাফেরার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, চিন্তা বিবেকের স্বাধীনতা, ধর্মচর্চার অধিকার, ব্যক্তিগত সম্পত্তি ভোগের অধিকার ইত্যাদি সংবিধানে সন্নিবেশিত রয়েছে, যেটি বললাম আমি যে 27 থেকে 44 অনুচ্ছেদে, 27 থেকে 44 অনুচ্ছেদে কি রয়েছে আমার মৌলিক অধিকারগুলো বর্ণনা করা রয়েছে, ঠিক আছে, 27 থেকে 44 নম্বর অনুচ্ছেদে। ওকে, আচ্ছা, পরবর্তী দেখবো জাতীয় সংসদ সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা। কি বলেছে? এই যে জাতীয় সংসদ, হাউস অব দ্য নেশন, ঠিক আছে, এই আমাদের সংসদ হচ্ছে সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা। এই সংবিধানে বাংলাদেশকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে কে? জনগণ, ঠিক আছে। এই সংবিধানের ঘোষণা দ্বারা জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। সূত্র সংবিধানের প্রাধান্য 7-1, অর্থাৎ 7 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর উপ অনুচ্ছেদে এই কথাটা বলা হয়েছে যে সংবিধানের ঘোষণা দ্বারা জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। সংবিধানকে রাষ্ট্রের সর্বোচ্চ আইনের মর্যাদা প্রদান করা হচ্ছে, কারণ শুরুতে দেখেছি আমরা রাষ্ট্রের সর্বোচ্চ দলিল কি? এই সংবিধান, ঠিক আছে। সংবিধান পরিপন্থী কোনো আইনকে অসাংবিধানিক বলে সুপ্রিম কোর্টে বাতিল করে সংবিধানের মর্যাদা বা প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে পারবে। এই সংবিধানের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তনের কথা বলা হয়েছে। কি ব্যবস্থা? গণতান্ত্রিক পদ্ধতির কথা বলা হয়েছে। এবং সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদে ন্যায়পাল পদ সৃষ্টির কথা বলা হয়েছে, ঠিক আছে। ন্যায়পাল কি? ন্যায়পাল হচ্ছে, যদি সহজ কথায় বলি, একজন মানুষ থাকবেন যিনি কিনা নিজেই আদালত, ঠিক আছে, নিজে আইন প্রণেতা, নিজেই আদালত, মানে নিজেই সর্বসর্বা, ঠিক আছে। বাংলাদেশের সংবিধানে জাতি বর্ণ নির্বিশেষে 18 বছর বয়স্ক যে কোনো নাগরিক এক ব্যক্তি এক ভোট নীতির ভিত্তিতে সর্বজনীন ভোটাধিকার মর্যাদা প্রদান করা হয়েছে। এই সংবিধানে রাষ্ট্রীয় সমবায় এবং ব্যক্তিগত মালিকানা নীতি স্বীকৃত। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট হবে। 1972 সালের সংবিধান বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। কতবার? 17 বার সংশোধন হয়েছে। তার মধ্যে মেজর জেনারেল জিয়াউর রহমানের 5ম, 7ম এবং খালেদা জিয়া ত্রয়োদশ সংশোধনী সুপ্রিম কর্তৃক বাতিল হয়েছে, অর্থাৎ 5, 7 এবং 13, 5, 7 ও 13 এই যে 3টি সংশোধন এগুলো সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল করা হয়েছে, ঠিক আছে। পরবর্তীতে যাচ্ছি আমরা 15 আগস্টের নির্মম হত্যাকাণ্ড। আমরা লক্ষ্য করব 1975-এর 15 আগস্টে বাঙালি জাতীয় জীবনে ঘটে এক নির্মম নিষ্ঠুর পৈশাচিক হত্যাকাণ্ড। সেনাবাহিনীর কতিপয় উচ্চবিলাসী উচ্চশৃঙ্খল সেনা সদস্য স্বাধীনতা বিরোধী অপশক্তির মদদে পড়ে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা স্বাধীনতার স্থপতি মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির 32 নম্বর সড়কের বাড়ি নম্বর 677 নিজ বাসভবনে নৃশংসভাবে হত্যা করে। বঙ্গবন্ধু পরিবারের উপস্থিত কোনো সদস্য ঘাতকদের হাত থেকে রক্ষা পাননি, এমনকি ঘাতকের নিষ্ঠুর বুলেটের হাত থেকে রক্ষা পায়নি 10 বছরের নিষ্পাপ শিশু রাসেলও। একটি আধুনিক এবং শোষণ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নিয়ে বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে দ্রুত অগ্রসর হচ্ছিলেন, ঠিক তখন দেশি বিদেশি প্রতিক্রিয়াশীল অপশক্তি মহলের সহযোগিতায় দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা ষড়যন্ত্রী গোষ্ঠী কি করেছিল? 15ই আগস্ট হত্যাকাণ্ড সংগঠিত করে। তারা বুঝতে পেরেছিল যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মতো দ্বিতীয় বিপ্লবের যে কর্মসূচিটা বাস্তবায়নও সফল হবে, মানে বাকশাল যে করেছিল কৃষক শ্রমিকদের উন্নয়নের জন্য, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য, তাদের হচ্ছে কষ্ট দূর করার জন্য যে দ্বিতীয় বিপ্লব কর্মসূচি ছিল সেটাও সফল হবেন, তারা সেটা বুঝতে পেরেছিল। তাই বাংলাদেশের রাজনৈতিক গতিপথকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য 15ই আগস্টে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে পাকিস্তানি সাম্প্রদায়িক ভাবাদর্শ পুনঃপ্রতিষ্ঠা পায় এবং এই হত্যাকাণ্ড ছিল একটি নৃশংস বা মানবতা বিরোধী অপরাধ। এটি ঘটেছিল গোপন ষড়যন্ত্রের মাধ্যমে। এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশের গভীর রাজনৈতিক সংকটে পড়ে এবং 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে আমাদের প্রত্যেক বছর পালন করতে হয়। কত? 15ই আগস্ট জাতীয় শোক দিবস, ঠিক আছে। ওকে, বাংলাদেশের ইতিহাসে কতিপয় কলঙ্কময় অধ্যায় 15ই আগস্ট থেকে 3রা নভেম্বর 1975 আমরা লক্ষ্য করব। 15ই আগস্টে তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার পরিজনকে মিলে তাদেরকে নৃশংসভাবে বর্বরভাবে হত্যা করা হয়, ঠিক আছে। এবং আমরা লক্ষ্য করব যে তৎকালীন বাণিজ্য মন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতির পদে আসীন হন এবং সামরিক শাসন জারি করে। 22শে আগস্ট মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জাতীয় চাঁদনী থেকে গ্রেপ্তার করা হয়। 24শে আগস্ট জেনারেল KM শফিউল্লাহকে সরিয়ে জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনীর চিফ অফ স্টাফ নিযুক্ত করা হয়।
31শে আগস্ট এক অধ্যাদেশ জারির মাধ্যমে রাজনৈতিক দল এবং রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করা হয় 31শে আগস্টে। 15ই আগস্টে হত্যাকারীদেরকে বিচারের হাত থেকে রেহাই দেওয়ার জন্য 75 সালের 26শে সেপ্টেম্বরে খন্দকার মোস্তাক আহমেদ ইনডেমনিটি অর্ডিন্যান্স নামে একটি সংবিধান ও আইনের শাসন বিরোধী একটি অধ্যাদেশ জারি করেন। দেখো, খন্দকার মোস্তাক আহমেদ বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে হুট করে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? যে মানুষটা বঙ্গবন্ধুর পাশে থেকে এত সাহায্য সহযোগিতা করেছে, দেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছে, সেই মানুষটা হঠাৎ করে ক্ষমতার লোভে কি হয়, নিজে পোল্টি মারা যায়, ঠিক আছে? যেমন ধরো যে তোমাদের যে ফ্রেন্ড সার্কেলে কিছু বন্ধু বান্ধব থাকে কিন্তু, ঠিক আছে, যারা হঠাৎ করে নিজের লাভের জন্য বা কিছু ভালো মন্দ খাওয়ার জন্য বা অন্য কেউ কিছু দিবে সেটা পাওয়ার জন্য হুট করে সেকেন্ডে কিন্তু পোল্টি মারা যায়। তখন বলে যে তুই কে, তোকে আমি চিনি না, এরকম কিন্তু হয় যে তুই কে, তোকে আমি চিনি না, এরকম কিন্তু হয়ে থাকে। তো এইসব কিছু করেছিল কিরকম, কে করেছিল? খন্দকার মোস্তাক আহমেদ। 15 আগস্টের হত্যার সঙ্গে জড়িত জুনিয়র সেনা অফিসাররা ব্যারাকে ফিরে না গিয়ে বঙ্গভবনে বসে দেশ পরিচালনা হস্তক্ষেপ করতে থাকে। এতে বিশৃঙ্খলা দেখা দেয়। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা অর্থাৎ চেইন অফ কমান্ড ফিরে আনতে উদ্যোগী হন। 3রা নভেম্বর তার নেতৃত্বে এক সেনা অভ্যুত্থান গঠিত হয়। 5 নভেম্বর খন্দকার মোস্তাক পদত্যাগের ঘোষণা দেন এবং পরিপ্রেক্ষিতে 6 নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ASM সায়েম নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। জেলখানায় পৈশাচিক হত্যাকাণ্ড 3রা নভেম্বর 1975 যখন আমাদের জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়, ঠিক আছে? জাতীয় চার নেতাকে 3রা নভেম্বরে এই হত্যাকাণ্ডটা চালায়, ঠিক আছে? কোথায় চালায়? জেলেই তারা ছিল, জেলেই কিন্তু তাদেরকে হত্যা করে। 3রা নভেম্বর কোভিড রাতে 15 আগস্ট হত্যাকাণ্ডের খুনি চক্র সেনা সদস্যরা দেশ ত্যাগের পূর্বে খন্দকার মোস্তাকের অনুমতি নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অভ্যন্তরে বেআইনিভাবে প্রবেশ করে সেখানে বন্দী অবস্থায় থাকা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করে। শুরু হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরও একটি কলঙ্কময় অধ্যায়। দেখো, মাত্র কিন্তু আমরা পাকিস্তানিদের কন্ট্রোল থেকে বের হলাম, ব্রিটিশ পাকিস্তান, পরে একটা স্বাধীনতার সময় বঙ্গবন্ধু হত্যার 75 পরে আবার কলঙ্কময় অধ্যায় শুরু হয়। এই পৈশাচিক হত্যাকাণ্ড দেশের জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই ঘটনা মোস্তাকের পতন ত্বরান্বিত করে, খুনিরা দেশ থেকে বাধ্য হয়। এই হত্যাকাণ্ড ছিল 71-এর মুক্তিযুদ্ধে পরাজিত স্বাধীনতা বিরোধী দেশীয় আন্তর্জাতিক গোষ্ঠীর এক সম্মিলিত ষড়যন্ত্র বা নীল নকশার একটি বাস্তবায়ন। 15 আগস্ট বা 3রা নভেম্বর হত্যাকাণ্ড একই গোষ্ঠী সংগঠিত করে, ঠিক আছে? যারা 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারাই কিন্তু আবার 3রা নভেম্বর গিয়ে জাতীয় 4 নেতাকে জেলেই হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল যে বাংলা স্বাধীনতা এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের অর্জন সমূহ ধ্বংস এবং দেশকে নেতৃত্ব শূন্য করে পাকিস্তানি ভাবাদর্শ প্রতিষ্ঠা করা। ওকে, তো আমাদের আজকের এই যে 2.2 পরিচ্ছেদে আমরা আলোচনা করলাম, কি আলোচনা? সেটি হলো যুদ্ধ পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনের জন্য বঙ্গবন্ধু সরকার কি পদক্ষেপ নিয়েছিলেন, কিংবা বঙ্গবন্ধু সরকারের আমলে কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেশকে পুনর্গঠনের জন্য, কিংবা বিশ্ব মানচিত্রে বিশ্বের বুকে দেশকে সুন্দর করে উপস্থাপনের জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছিল, সকল কিছু আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ আমরা কি লক্ষ্য করেছি? 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত কি ঘটেছে সব আমরা লক্ষ্য করলাম। সবচেয়ে মূল ইম্পর্টেন্ট বিষয় সেটি হলো আমাদের সংবিধান প্রণয়ন, যেটি কিনা মাত্র 10 মাসে আমরা দেশের মানুষরা আমরা পেয়েছি। এই সংবিধান প্রণয়ন বা সংবিধান তৈরির পেছনে বঙ্গবন্ধুর বিশাল এক অবদান রয়েছে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অবদান রয়েছে, কিংবা দারিদ্রতা দূর করার জন্য, প্রাথমিক মানুষকে অশিক্ষিত হারের থেকে রক্ষা করার জন্য সকল ক্ষেত্রেই এটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে কি? আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অর্থাৎ আজকের এই পরিচ্ছেদে যেটি আলোচনা করা হলো বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনকাল বা শাসন আমল সম্পর্কে, যেটি তোমরা আশা করি সকলে ভালো মতো বুঝতে পেরেছো, এবং পরবর্তী ক্লাসে তোমরা এই নিয়ে আরো বিস্তারিত জানতে পারবা যখন আমরা দেখব যে বঙ্গবন্ধু হত্যার পরে বাংলাদেশের ইতিহাসে পরবর্তী রাজনৈতিক যে ঘটনাবলীগুলো ছিল সেগুলো কেমন ছিল এবং কিভাবে সেগুলো নিয়ন্ত্রণ হতো। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, সবাই ভালো থাকো, টাটা।